সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই বর্তমানে করোনা পরিস্থিতিতে আমি আশা করি তোমরা সবাই ভালোই আছো। করোনা পরিস্থিতিতে তোমাদের সরাসরি ক্লাস নেওয়া সম্ভব না হয়, আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। এই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাবে। আজকে একাদশ শ্রেণীতে তোমরা বীরগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সুজন চন্দ্র দেবনাথ, প্রভাষক, রসায়ন বিভাগ, বীরগঞ্জ সরকারি কলেজ। তো প্রথমে চ্যাপ্টার শুরুর আগেই তোমাদের বই সম্পর্কে একটু ধারণা থাকার দরকার। বইগুলো হচ্ছে আমি বোর্ডে লিখে দিচ্ছি। 1 নম্বর বই হচ্ছে সঞ্জিত কুমার গুহ, 2 নম্বরে হচ্ছে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি, 3 নম্বর বই হচ্ছে মাহবুব হাসান মিন্টু। এই বইগুলো তোমরা অবশ্যই অনুসরণ করবে এবং ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাবে। আমাদের প্রথম পত্রে রসায়ন প্রথম পত্রে 5টি চ্যাপ্টারের মধ্যে তৃতীয় চ্যাপ্টারটি আমি পড়াবো। চ্যাপ্টারটির নাম হচ্ছে মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে ধারণা লাভ করতে গেলে পর্যায় সারণী সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এই পর্যায় সারণী নিয়ে বিভিন্ন বিজ্ঞানী অক্লান্ত পরিশ্রম করলেও বিজ্ঞানী মেন্ডেলিভের পরিশ্রম অনেকাংশে বেশি ছিল, যার কারণে বিজ্ঞানী মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হতো। বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি গ্রুপ বা শ্রেণী ছিল। তোমরা মোটামুটি জানো পর্যায় সারণীতে অনুভূমিক সারিগুলো হচ্ছে পর্যায় এবং লম্ব সারিগুলো হচ্ছে গ্রুপ বা শ্রেণী বলা হয়। তো এই পর্যায় সারণীতে পরবর্তীতে আবার 4টি ব্লকে ভাগ করা হয়েছে। একটি হলো এস ব্লক, আরেকটি হলো পি ব্লক, তারপর হলো ডি ব্লক, তারপরে হচ্ছে এফ ব্লক। এছাড়াও এখানে অবস্থান্তর মৌল সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এগুলো আমরা বিস্তারিত এখন বোর্ডে আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে এস ব্লক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংখ্যাটি এভাবে লিখছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে প্রবেশ করে তবে তাকে s ব্লক মৌল বলে। যেমন সোডিয়াম। আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করছে, তাই সোডিয়াম s ব্লক। একইভাবে আমরা ম্যাগনেসিয়াম দেখতে পারি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করছে, সুতরাং সোডিয়াম ম্যাগনেসিয়াম উভয় হলো s ব্লক মৌল। এর পরবর্তীতে আমরা আসবো পি ব্লক মৌল।
এর পরবর্তীতে হলো বিমূলক মৌল। সংজ্ঞাটি আসলে এরকম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি p অরবিটালে প্রবেশ করে তবে তাকে বিমূলক মৌল বলা হয়। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে প্রবেশ করেছে, তাই নাইট্রোজেন একটি বিমূলক মৌল। একইভাবে আমরা দেখি অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রনটা p অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং অক্সিজেন হলো বিমূলক মৌল। এরপরে আমাদের দ্বিমূলক মৌল আলোচনায় যাব। দ্বিমূলক মৌলের সংজ্ঞা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি d অরবিটালে প্রবেশ করে তবে তাকে দ্বিমূলক মৌল বলা হয়। যেমন জিঙ্ক, আমরা দেখতে পাচ্ছি যে এই 3d আর 4s এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করেছে। এটা তোমরা জানো যে ক্লাস 9 এ অবগত অনুযায়ী সর্বশেষ ইলেকট্রনটি 4s এর আগে 3d তে, কারণ 4s নিম্ন শক্তির অরবিটাল, এই কারণে 4s নিম্ন শক্তির অরবিটাল, এই কারণে ইলেকট্রন প্রথমে এখানে প্রবেশ করছে। 3d হলো উচ্চ শক্তির অরবিটাল, তাই 3d তে সবশেষে ইলেকট্রন প্রবেশ করছে। আমরা সংজ্ঞা অনুযায়ী দেখতে পাচ্ছি যে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করছে, তাই জিঙ্ক একটি দ্বিমূলক মৌল। এরপরে আমরা আলোচনায় আসব একমূলক মৌল। একমূলক মৌলের ক্ষেত্রে সংজ্ঞাটি এরকম হবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি f অরবিটালে প্রবেশ করে তবে তাকে একমূলক মৌল বলা হয়। যেমন সিরিয়াম, সিরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রনটি f অরবিটালে প্রবেশ করেছে। মানে সংজ্ঞা অনুযায়ী আমরা বলছি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি f অরবিটালে প্রবেশ করবে তাকে একমূলক মৌল বলা হয়। যেমন সিরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রনটি f অরবিটালে প্রবেশ করেছে, তাই সিরিয়াম একটি একমূলক মৌল। এখানে আমরা চারটি ব্লক সম্পর্কে ধারণা দিয়েছি। s ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি, p ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি, d ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি, আর f ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। এই চারটি ব্লক মৌল ছাড়া এখানে আমাদের অবস্থান্তর মৌল রয়েছে। এই অবস্থান্তর মৌলের সম্পর্কে আমরা এখন আলোচনা করব।
যে শিক্ষার্থীদের আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিয়েছি বোর্ডে, বলছি কোন মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি ইলেকট্রনীয় ভাবে কখনোই পরিপূর্ণ বা শূন্য না হয়, অর্থাৎ আংশিক পূর্ণ থাকে, তবে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আমরা জানি যে ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10 টি। তো ডি যদি 0 হয় তাহলে এটাকে শূন্য বলা হয়, শূন্য। আর ডি 10 হলে পরিপূর্ণ, আর ডি 1 থেকে 9 পর্যন্ত আংশিক পূর্ণ। তাহলে আমরা বলছি সুস্থিত আয়ন, যেমন দেখি আমরা আয়রন, আয়রনের ইলেকট্রন কনফিগারেশন বোর্ডে দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়রনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা যদি সুস্থিত আয়ন করি ফেরাস, পরিস্থিতি দুটি ইলেকট্রন চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডি অরবিটালে 6টি ইলেকট্রন রয়েছে, যা শূন্য নয় আবার পরিপূর্ণ নয়, অর্থাৎ আংশিক পূর্ণ। আয়রনের আরেকটি সুস্থিত অবস্থা আছে ফেরিক। CD5 হয়ে যাবে, তার আরেকটি ইলেকট্রন চলে যাবে। 3d5 অধিক স্থায়ী, 3d6। তো ফেরাস হোক আর ফেরিক দুটোই কিন্তু আয়রনের সুস্থিত অবস্থা। ফেরাস এবং ফেরিকের সুস্থিতি বেশি। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে অবস্থান্তর মৌল আসলে কার, যে কোনো মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি ইলেকট্রনীয় ভাবে কখনোই পরিপূর্ণ বা শূন্য না হয়, অর্থাৎ আংশিকভাবে পূর্ণ থাকে, তবে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তো আয়রনের সুস্থিত অবস্থা এখানে দেখতেছি ডি অরবিটাল শূন্য নয় এবং কি পরিপূর্ণ নয়, অর্থাৎ D6, তার মানে আংশিক পূর্ণ। আবার ফেরিকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে দেখতে পাচ্ছি D5, তার মানে শূন্য না পরিপূর্ণ না, অর্থাৎ আংশিক পূর্ণ। তার মানে এই মৌলটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল শূন্য বা পরিপূর্ণ নয়, অর্থাৎ আংশিকভাবে পূর্ণ। তার মানে আয়রন একটি অবস্থান্তর মৌল। আমরা একটু দেখতে পারি যে জিঙ্ক অবস্থান্তর মৌল হয় কিনা। জিঙ্ক হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা। তাহলে পরিসে যাবে আর এখানে 10টি। এটি হলো সাধারণ জিঙ্ক পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি,3d10, অর্থাৎ এখানে প্লাস 2 হওয়ার কারণে পরিস্থিতি দুটি ইলেকট্রন চলে গেছে। তো 3d10 হওয়ার ফলে এখানে বিষয়টি কি দাঁড়াচ্ছে, আমরা সংজ্ঞায় একটু বলছিলাম যে কোন মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, তার মানে এই জিঙ্ক মৌলটি সুস্থিত আয়ন হলো Zn2+। এই Zn2+, জিঙ্ক মৌলটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কখনোই শূন্য বা পরিপূর্ণ যদি না হয়, তাহলে সেটি অবস্থান্তর মৌল হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পরিপূর্ণ, তার মানে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, তাহলে জিঙ্ক হচ্ছে ডেভেলপ মৌল। আমরা এটা বলছি ডেভেলপ মৌলের সংজ্ঞায় যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে ডেভেলপ মৌল বলা হয়। জিঙ্ক পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন আমরা দেখছি যে সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডি অরবিটালেই
প্রবেশ করেছে। সুতরাং জি একটি ডি ব্লক মৌল, এটি অবস্থান্তর মৌল হতে পারে না, কেননা এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে 0 D0 বা D10 নেই, D10 আছে। অর্থাৎ আমাদের অবস্থান্তর মৌল হতে গেলে D1 থেকে 9 হতে হবে। যেহেতু অবস্থান্তর মৌলের সংখ্যাটিকে সাপোর্ট করে না জি, তাই জি একটি অবস্থান্তর মৌল নয়, অর্থাৎ ডি ব্লক মৌল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখি যে আয়রন কি ডি ব্লক মৌল নয়? আয়রনের তো শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছিল, তাহলে আয়রন তো ডি ব্লক বলা যায়, কিন্তু অরিজিনালি সে অবস্থান্তর মৌল, কেননা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটাল আংশিক পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ শূন্য নেই আবার পরিপূর্ণ নেই। এই কারণে আয়রন অরিজিনালি কিন্তু অবস্থান্তর মৌল। আবার অপরদিকে সে ডি ব্লক হতে পারে। তাহলে আমরা এভাবে একটি প্রশ্ন এখান থেকে তৈরি করতে পারি যে সকল ডি ব্লকে অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। যেমন আমরা স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি 21 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s, তো 4s নিম্ন শক্তির অরবিটাল, দেন 3d, তাই 4s ইলেকট্রন আগে যাবে অ্যাকর্ডিং টু আবার রুলস। এখানে দুইটা আর এখানে একটা, তো শেষ ইলেকট্রনটা আমরা কিন্তু ডি অরবিটালে দিয়ে দেব। তার মানে স্ক্যান্ডিয়াম হচ্ছে একটি ডি ব্লক মৌল। আমরা জানি ডি ব্লক মৌলের সংজ্ঞা অনুসারে যে সর্বশেষ ইলেকট্রনটা যে সকল মৌলের ডি অরবিটালে প্রবেশ করে তারা হলো ডি ব্লক মৌল। কিন্তু আমরা বলছি এখানে একটি কথা বলা আছে যে সুস্থিত আয়ন, এই সুস্থিত আয়নের ক্ষেত্রে আমরা স্ক্যান্ডিয়ামের সুস্থিত অবস্থা যদি আয়নিক অবস্থা যদি করে দেখি 21, তাহলে এখানে 3টি প্লাস আছে, তাহলে সুস্থিত অবস্থায় দেখি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 3d0, অর্থাৎ এই 4s থেকে দুটি ইলেকট্রন চলে গেল, 4s অরবিটাল থেকে দুটি ইলেকট্রন চলে গেল এবং 3d থেকে আরেকটি ইলেকট্রন চলে গেল, যেহেতু এখানে 3টি প্লাস হয়েছে। স্ক্যান্ডিয়াম তাহলে অবস্থান্তর মৌল হতে পারবে কি? আমরা এটাই বলছি যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল কখনোই শূন্য বা পূর্ণ না হয় তাহলে তারা অবস্থান্তর মৌল হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য হয়ে গেছে, তার মানে স্ক্যান্ডিয়াম অবশ্যই অবস্থান্তর মৌল হতে পারে না, যেহেতু এখানে শূন্য রয়েছে। তাই শূন্য হোক বা পূর্ণ হোক, আমি একবার শূন্যর ক্ষেত্রে দেখাচ্ছি আরেকবার এখানে পূর্ণর ক্ষেত্রে দেখাচ্ছি। এই শূন্য বা পূর্ণ যদি থাকে তাহলে তারা অবস্থান্তর মৌল হতে পারে না, অর্থাৎ তারা হলো শুধুমাত্র ডি ব্লক মৌল। তাই এখান থেকে একটি আমরা কোশ্চেন এভাবে তৈরি করতেই পারি যে সকল ডি ব্লক মৌলই, যেমন জিঙ্ক স্ক্যান্ডিয়াম সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। যেমন স্ক্যান্ডিয়ামের এই আয়রনের সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডিতে প্রবেশ করেছে। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা আমাদের দরকার, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌল, এস ব্লক মৌল, পি ব্লক মৌল এগুলো আলোচনা করছি।
কখনো কোন কোন মৌল, যেমন প্রশ্ন যদি এখানে আসে যে জিঙ্কে অবস্থান্তর মৌল বলা যাবে কিনা বা জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, তাহলে আমরা এইভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি প্রশ্ন আসে যে আয়রন অবস্থান্তর মৌল হয় কেন, তাহলে এই প্রশ্নটাও আমরা কিন্তু ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত ক্লাস। ধন্যবাদ সবাইকে।